আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ চাঁদপুর। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। ক্লাসটা একাদশ শ্রেণী বিএম ও মানবিক শাখার জন্য প্রযোজ্য। অবশ্য দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও ক্লাসটা ফলো করলে উপকৃত হবে। আমরা আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে চাহিদা সমীকরণ থেকে কীভাবে চাহিদা রেখাঙ্কন করা হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা প্রথমেই দেখাবো চাহিদা সূচি থেকে কীভাবে চাহিদা সমীকরণ অঙ্কন করা হয় বা কীভাবে চাহিদা সমীকরণ তৈরি করা হয় সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, যদি এরকম একটা চাহিদা সূচি দেওয়া থাকে, চাহিদা সূচি ফি দাম আর কি হচ্ছে চাহিদার পরিমাণ। এখানে দেওয়া আছে দাম 2.3 নিলাম, আর চাহিদার পরিমাণ 6.4 একক। দাম 2 টাকা, চাহিদার পরিমাণ 6 একক, দাম বেড়ে 3 টাকা হয়েছে, চাহিদার পরিমাণ 4 একক হয়েছে। এখন এই সূচি থেকে যদি আমাদেরকে একটা চাহিদা সমীকরণ অঙ্কন করতে বলে বা একটা চাহিদা সমীকরণ তৈরি করতে বলে, তাহলে সেটা আমরা কীভাবে তৈরি করব? আমাদের প্রথমে একটা সূত্র আছে, এই সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে, তুমি প্রথমে লিখবে, আমরা জানি সি মাইনাস P1 বাই P1 মাইনাস P2 ইকুয়াল টু কিউ মাইনাস Q1 বাই Q1 মাইনাস Q2। এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা যদি চাহিদা সমীকরণ সূচি থেকে চাহিদা সমীকরণ আসে তাহলে এই সূত্রটা ব্যবহার করব। যদি যোগান সূচি থেকে যোগান সমীকরণ তৈরি করতে বলে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। সূত্রটা মনে রাখতে হবে। আবার দেখো, P মাইনাস P1 বাই P1 মাইনাস P2 ইকুয়াল টু কিউ মাইনাস Q1 বাই Q1 মাইনাস Q2। এখন আমরা এই সমীকরণের মধ্যে সূত্রের মধ্যে আমরা মানগুলি বসাবো। পি এর পি দেওয়া আছে মাইনাস P1। দেখো এখানে পি, এটা হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে P1, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে P2, 2 হচ্ছে P1, 3 হচ্ছে P2। আবার কিউ হচ্ছে কিউ আছে, প্রথম কিউর নিচে প্রথম মানটা হবে Q1 আর দ্বিতীয় মানটা হবে Q2। তো তার মানে P মাইনাস P1 হচ্ছে 2 বাই P1 মাইনাস P2, 2 মাইনাস P2 হচ্ছে 3 দিলাম, ইকুয়াল 3Q মাইনাস Q1 হচ্ছে P এর নিচে প্রথম যে মানটা সেটা হচ্ছে Q1 6, দ্বিতীয় যে মানটা সেটা হচ্ছে Q2। তাহলে Q1 হচ্ছে 6 মাইনাস Q2 হচ্ছে 4। আবার খেয়াল করো, আমাদের যে সমীকরণটা সূচিটা দেওয়া আছে সেখানে প্রথমে পি আছে, পি এর নিচে প্রথম যে মান এটা হচ্ছে P1, দ্বিতীয় যে মান সেটা হচ্ছে P2। কিউ প্রথমে দেওয়া আছে, কিউর নিচে প্রথম যে মানটা সেটা হচ্ছে Q1, দ্বিতীয় যে মানটা সেটা হচ্ছে Q2। এবার আমাদের সমীকরণ হচ্ছে P মাইনাস P1 বাই P1 মাইনাস P2 ইকুয়াল টু কিউ মাইনাস Q1 বাই Q1 মাইনাস Q2। এই সূত্রটা আমাদের পক্ষে মনে রাখতে হবে। এটা হচ্ছে সূচি থেকে যখন আমরা সমীকরণ তৈরি করব তখন আমাদের এই সূত্রটা লাগে। এবার প্রথমে পি আছে মাইনাস P1 হচ্ছে 2, বসালাম 2 বাই P1 হচ্ছে 2, বসালাম 2 মাইনাস P2, 2 হচ্ছে 3 মাইনাস 3 ইকুয়াল কিউ আছে মাইনাস কিউর নিচে প্রথম যে মানটা হচ্ছে Q1, দিলাম Q1 বাই Q1 মানে 6 মাইনাস Q2, দ্বিতীয় যে মান আছে সেটা হচ্ছে Q2 মানে 4, দিলাম 4। এবার আসো আমরা এখানে দেখব P মাইনাস 2 যা আছে তাই রাখলাম, আর 2 থেকে মাইনাস 3 গেলে থাকে মাইনাস 1 ইকুয়াল কিউ মাইনাস 6 যা আছে সেটা রাখলাম, 6 থেকে 4 গেলে থাকে 2। বা এবার যদি আমরা আর গুণন করি, এই কোণা আর এইটা গুণ করি, তাহলে 2 দিয়ে 3 গুণ করলে 2P মাইনাস 2 দুগুণে 4
2 দিয়ে ফির গুণ করলাম 2p মাইনাস আর মাইনাস 2 এ 2 এ গুণ করলে 4 ইকুয়াল এই -1 দিয়ে উপরে দুইটাকে গুণ করতে হবে। যদি গুণ করে দেখো -q1 বাই সরি -1 দিয়ে q গুণ করলে q একে q মাইনাসে মাইনাসে প্লাস 1 দিয়ে 6 এর গুণ করলে 6 বা এই q যদি আমি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস আছে প্লাস হয়ে আসবে q ইকুয়াল 6 আছে আর এই পাশে যা আছে সব আমরা ওই পাশে নিয়ে যাব। যেমন 2p প্লাসের আছে এটা মাইনাস হয়ে 2p হবে আর 4 মাইনাসের আছে এটা প্লাস হয়ে এই পাশে আসবে। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে গুণ করলাম, গুণ করার পরে আমাদের এখানে কিউ আমরা এই পাশে নিয়ে আসলাম, তাই কিউ এখানে মাইনাস হিসেবে আসে, এটা এই পাশে আসলে প্লাস হবে, দিলাম প্লাস ইকুয়াল 6 ওই পাশে আসছে। আর যদি এর 2p সমান চিহ্নের ডান পাশে যায় তাহলে এখানে প্লাস হিসেবে আসছে মাইনাস হয়ে আসবে। আবার -4 যদি সমান চিহ্নের ডান পাশে চলে যায় তাহলে -4 আছে এখানে, ডান পাশে আসলে +4 হবে, এটাই আমরা দিলাম। বা q ইকুয়াল 6 আর 4 10 -2p 6 আর 4 যোগ করলে 10 আর -2p 2p। সুতরাং এটাই হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ q ইকুয়াল টু 10 - 2p। আমরা যখন থেকে p এর আগে একটা মাইনাস থাকে তখন সেটাকে আমরা চাহিদা সমীকরণ হিসাবে ধরি, ফলে q ইকুয়াল টু 10 - 2p এটাই ছিল সমীকরণ যেখান থেকে আমরা সূচিটা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আবার প্রথম থেকে তোমরা জিনিসটা খেয়াল করো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমাদেরকে এরকম একটা সূচি যদি দেওয়া থাকে যে দাম 2 টাকা 3 টাকা, চাহিদার পরিমাণ 6 একক 4 একক, আমাদেরকে এরকম সূচি দেওয়া থাকতে পারে, অথবা উদ্দীপক আকারও বলতে পারে যে একটি দ্রব্যের দাম 2 টাকা থেকে বেড়ে 3 টাকা হলে চাহিদার পরিমাণ, দ্রব্যটির চাহিদার পরিমাণ 6 একক থেকে কমে 4 একক হয়। এরকম উদ্দীপক আকারও দেওয়া থাকতে পারে, সূচি দেওয়া থাক অথবা উদ্দীপক দেওয়া থাক। কীভাবে আমরা সমীকরণটা তৈরি করব? যদি আমাকে উদ্দীপক দেওয়া থাকে তাহলে আমাকে এরকম একটা সূচি প্রথমেই তৈরি করে নিতে হবে ওই উদ্দীপক থেকে। এরপরে আমরা এই সূচি থেকে কিভাবে চাহিদা সমীকরণ অঙ্কন করা হয় সে বিষয়টা দেখব। দেখো, এই সূচি থেকে সমীকরণ বের করার জন্য প্রথমেই আমাকে এই সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে p - p1 বাই p1 - p2 ইকুয়াল q - q1 বাই q1 - q2। অর্থাৎ এই সমীকরণে সূত্রতে আমি যদি মানগুলি বসিয়ে দেই তাহলে আমরা চাহিদা সমীকরণটা বের করতে পারবো। তাহলে খেয়াল করো, p - p1, এখানে p এর নিচে প্রথমে যেটা থাকবে এটা p1, দ্বিতীয় যে মানটা থাকবে সেটা p2। q এর নিচে প্রথমে যে মানটা থাকবে এটা q1, দ্বিতীয় যে মানটা থাকবে সেটা হচ্ছে q2। তাহলে p - p1, p রাখলাম, মাইনাসের মাইনাস দিলাম, p1 এর মান হচ্ছে 2, বসালাম 2 বাই p1 - p2, p1 এর মান 2 মাইনাস p2 এর মান হচ্ছে 3, দিলাম 3 ইকুয়াল q - q1, q আছে -q1 হচ্ছে প্রথম মানটা q1 6 বাই 6 q1 মাইনাস দ্বিতীয় মান 4। তাহলে p - 2 আর এখানে 2 থেকে -3 গেলে -1 ইকুয়াল q - 6, 6 থেকে 4 গেলে 2। ওকে, তাহলে এই কোণা যদি আমরা গুণ করি তাহলে 2 আর p গুণ করলে 2p মাইনাসে মাইনাস 2 গুণ করলে 4 ইকুয়াল -1 দিয়ে যদি এই কোণাকে গুণ করি q মাইনাসে প্লাস 1 আর 6 গুণ করলে 6। তো বা আমরা যদি কিউটাকে এই পাশে রাখি সমান চিহ্নের বাম পাশে, তাহলে কিউটা সমান চিহ্নের ডান পাশে আছে, এটা বাম পাশে আসলে হবে প্লাস, -q আছে এটা ডান পাশে বাম পাশে আসলে হবে +q, দিলাম +q। আর সমান চিহ্নের ডান পাশে 6 আছে, আমরা যদি বাম পাশ থেকে ডান পাশে কোনো সংখ্যা আনতে যাই তাহলে তার চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। যেমন 2p এখানে প্লাস আছে, এই পাশে আসলে এটা -2p, -4 এখানে সমান চিহ্নের বাম পাশে -4 আছে, এটা ডান পাশে আসলে +4 হয়ে যাবে। এখন দেখো q ইকুয়াল টু 6 আর 4 এ গুণ করলে যোগ করলে 10, 6 4 10 -2p, তাহলে q ইকুয়াল টু 10 - 2p। এটা হচ্ছে আমার চাহিদা সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ ধরনের আরও কয়েকটা তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমরা এই ব্যাপারটা আরও ক্লিয়ার হতে পারবে। আমি যেমন আরও 2-1টা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে
যদি এরকম থাকে 3, এখানে থাকলো 14, এখানে আসলো 4, এখানে 10। যদি এরকম থাকে তাহলে এখান থেকে কিভাবে চাহিদা সূচি সমীকরণ তৈরি করা যায় সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এবার আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যোগান। যোগান কি? যোগান হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন বিক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে। খেয়াল করো, কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে, সময়টা যদি নির্দিষ্ট থাকে তাহলে দামটাও নির্দিষ্ট থাকবে, সময়টা যদি নির্দিষ্ট না থাকে তাহলে দামটা নির্দিষ্ট থাকবে না। আমি আজকে একটা শার্ট কিনতে গেলাম, শার্টের দাম 1000 টাকা। আমি যদি 6 মাস পরে একই শার্টটা কিনতে যাই তাহলে শার্টের দাম 1000 টাকাই থাকবে, তার কোনো গ্যারান্টি নেই। এটা বাড়তে পারে, কমতে পারে। তার মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে, সময়টা যদি নির্দিষ্ট থাকে দামটাও নির্দিষ্ট থাকবে। একজন বিক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে, একজন বিক্রেতার কাছে 1000 শার্ট আছে, সে যদি দোকানে বিক্রয়ের জন্য প্রতিটা শার্টের দাম 1000 টাকা, এই দামে সে দোকানে বিক্রয়ের জন্য 100টা শার্ট নিয়ে আসে, তাহলে বুঝতে হবে শার্টের যোগান হচ্ছে 100টা। আবার যদি একজন বিক্রেতার কাছে 500 মণ আলু আছে, প্রতি কেজি আলুর দাম হচ্ছে 30 টাকা, এই 30 টাকা দামে সে যদি মার্কেটে 100 মণ আলু বিক্রির জন্য নিয়ে আসে তাহলে সেটাকে আমরা বলবো যোগান। মানে ওই 100 মণ হচ্ছে আলুর যোগান, 500 মণ আলুর যোগান নয়, সেটা হচ্ছে মজুদ। এটা বিক্রেতার কাছে আছে কিন্তু সেটা বিক্রয়ের জন্য প্রস্তুত নয় এই দামে। যদি সে এই দামে বিক্রয়ের জন্য যতটুকু বিক্রয়ের জন্য প্রস্তুত থাকে সেটাকে আমরা যোগান বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব যোগান বিধি। যোগান বিধি কি? যোগান বিধি হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। দাম ও চাহিদার এই সম্পর্ককে বলা হয় যোগান বিধি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে ভোক্তার, অন্যান্য অবস্থা কি, ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পছন্দ, এই সমস্ত জিনিস যদি আবহাওয়ার অনুকূল, আবহাওয়ার প্রভাব, কর, ভর্তুকি, এগুলি যদি অপরিবর্তিত থাকে, এগুলি কোনো চেঞ্জ হতে পারবে না, পরিবর্তন ঘটতে পারবে না, ওই অবস্থায় কোনো দ্রব্যের দাম কমলে যোগান কমবে, দাম বাড়লে যোগান বাড়বে। দাম ও যোগানের এই সম্পর্ককে বলা হয় যোগান বিধি। খেয়াল করো, অন্যান্য অবস্থা অপরিবর্তিত। অন্যান্য অবস্থা আবার বলি কি? ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পছন্দ, আবহাওয়ার প্রভাব, কর, ভর্তুকি ইত্যাদি, এই বিষয়গুলো যদি অপরিবর্তিত থাকে তখন কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। দাম ও যোগানের এই সম্পর্ককে বলা হয় যোগান বিধি। এবার আমরা যোগান বিধি একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ, যোগানকে আমরা এস দ্বারা প্রকাশ করি, মানে সাপ্লাই। সাপ্লাই মানে হচ্ছে যোগান। লম্ব অক্ষে দাম, দামকে পি দ্বারা প্রকাশ করি, পি মানে হচ্ছে প্রাইস, প্রাইস মানে দাম। আমি ধরলাম দাম
5, 10, 15। যোগান হচ্ছে 4, 8, 12 একক। যোগানকে বলবে একক আর দামকে বলবো টাকা। এখন যদি আমি দেখি দাম 10 টাকা হলে যোগানের পরিমাণ হয় 8 একক, যা বি বিন্দুতে দেখানো হয়েছে। দাম 10 টাকা থেকে কমে যদি 4 টাকা হয় তাহলে যোগানের পরিমাণ 8 একক থেকে কমে 4 একক হয়, যা এ বিন্দুতে দেখানো হয়েছে। আবার দাম 10 টাকা থেকে বেড়ে যদি 15 টাকা হয় যোগানের পরিমাণ 8 একক থেকে বেড়ে 12 একক হয়, যা সি বিন্দুতে দেখানো হয়েছে। এখন এ বি সি বিন্দুগুলি যোগ করে যে রেখা পাওয়া যায় সেটাকে বলা হয় যোগান রেখা। দেখো এখানে আমরা মূল বিন্দু থেকে উঠিয়েছি, যদি মূল বিন্দু থেকে উঠাই তাহলে ভালো, মূল বিন্দু থেকে না উঠালেও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে দেখো দাম যখন 10 টাকা, যোগানের পরিমাণ ছিল 8 একক, যা বি বিন্দুতে দেখানো হয়েছে। আমরা যোগান বিধিতে দুইটা কথা বলেছি, একটা বলছি দাম কমলে যোগান কমবে, দাম বাড়লে যোগান বাড়বে। এই জন্য আমরা প্রথমেই দাম 10 টাকা হলে যোগানের পরিমাণ 8 একক, দাম 10 টাকা থেকে কমে যখন 5 টাকা হয়েছে যোগানের পরিমাণ 8 একক থেকে কমে 4 একক হয়েছে, যা এই বিন্দুতে দেখানো হয়েছে। আবার দাম 10 টাকা থেকে বেড়ে যখন 15 টাকা হয়েছে যোগানের পরিমাণ 8 একক থেকে বেড়ে 12 একক হয়েছে, যা সি বিন্দু দেখানো হয়েছে। এখন এ বি সি বিন্দুগুলি যোগ করে যে রেখা পাওয়া যায় সেটাই হচ্ছে যোগান রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মাঝে মাঝে আমাদের পরীক্ষাতে আসে যে যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন। যোগান সূচি থেকে আমরা কিভাবে যোগান রেখা অঙ্কন করব সেই জিনিসটি এবারে আমরা দেখাচ্ছি। একই রকম পদ্ধতি। আমাদেরকে যদি একটা যোগান সূচি দেওয়া হয়, বাম পাশের দাম, ডান পাশের যোগানের পরিমাণ, এখানে দাম 2, 4, 6, যোগানের পরিমাণ দেওয়া হলো 8, 10, 12। এখন এই যোগান সূচি থেকে যদি যোগান রেখা অঙ্কন করতে বলে তাহলে আমরা কিভাবে অঙ্কন করব? একই রকমভাবে চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম, ও হচ্ছে মূলবিন্দু। আমার দাম আছে 2, 4, 6, তাহলে 2, 4, 6, 6, 4, 2। আর যোগানের পরিমাণ হচ্ছে আমাদের যেহেতু এখানে 2 করে ডিফারেন্স, 2, 4, 6, 8, 10, 12। তাহলে 2, 4, 6, 8, 10, 12। এখন খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ যে দাম 2 টাকা হলে যোগানের পরিমাণ 8 একক দিলাম, দাম 2 টাকা, যোগানের পরিমাণ 8 একক। তাহলে দাম 2 টাকা থেকে ডান পাশে যাবো, যোগানের পরিমাণ 8 একক থেকে উপরের দিকে আসবো, তাহলে যে বিন্দুটা হয় সেটা হচ্ছে এই বিন্দু, এখানে দিলাম। দাম বেড়ে যখন 4 টাকা হয় যোগানের পরিমাণ বেড়ে তখন 10 একক হয়, দাম বেড়ে 4 টাকা হয়েছে, ফলে 4 থেকে আমরা ডান পাশে আসলাম, যোগানের পরিমাণ বেড়ে 10 একক হয়েছে, এখান থেকে আমরা উপরে গেলাম, এটা বি বিন্দু। দাম আরও বেড়ে যখন 6 টাকা হয়েছে যোগানের পরিমাণ বেড়ে 12 একক হয়েছে, ফলে 6 টাকা থেকে আমরা ডান পাশে গেলাম আর 12 একক থেকে উপরের দিকে আসলাম, বিন্দুটা হচ্ছে সি বিন্দু, এখানে গেছে। এখন এ বি সি বিন্দুগুলি যোগ করে যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে যোগান রেখা। দেখো তোমরা ভালোভাবে খেয়াল করে থাকো। এবার আমরা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যোগান সমীকরণ থেকে কিভাবে যোগান রেখা অঙ্কন করা হয়। আমাদেরকে যদি একটা যোগান সমীকরণ দিয়ে দেয়, যে যোগান সমীকরণটা আমরা ধরলাম S = দেওয়া আছে 5 প্লাস 15p এরকম।
যদি আমাদেরকে এরকম একটা যোগান সমীকরণ দেয়, এখান থেকে আমাদেরকে যোগান রেখা অঙ্কন করতে বলে, তাহলে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এগুলি থেকে একটা সূচি তৈরি করে নেব। সূচি তৈরি করে নেওয়ার জন্য আমরা পি এর মান ধরবো। ফি ইকুয়াল টু ওয়ান হলে এস ইকুয়াল টু হয় -5 প্লাস 15 ইন্টু পি এর মান আমরা ধরেছি 1, তাহলে 15 একে 15 থেকে -5 গেলে 10। আবার খেয়াল করো, আমরা বলছি পি ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এস ইকুয়াল টু কত হবে? -5 প্লাস 15 ইন্টু পি, পি এর মান কত? 1, তাহলে 15 একে 15 থেকে যদি -5 যায় তাহলে 10। এবার ফি ইকুয়াল টু 2 হলে এস ইকুয়াল -5 প্লাস 15 ইন্টু 2, তাহলে কি হয়? 15 দুগুণে 30, 30 থেকে যদি -5 যায়, প্লাসের 30 মাইনাসের 5, তাহলে কি হলো? 25। আবার খেয়াল করো, আমরা পি এর মান ধরেছি 2, পি ইকুয়াল টু হলে এস ইকুয়াল -5 প্লাস 15 ইন্টু 2, যেহেতু 15 ইন্টু পি এর মান 2 ইন্টু 2, তাহলে 15 দুগুণে 30, 30 থেকে যদি -5 যায় তাহলে 25। এবার ফি ইকুয়াল 3 হলে এস ইকুয়াল -5 প্লাস 15 ইন্টু 3, যেহেতু 15 ফি, তাহলে 15 ইন্টু 3, 3 15 45, 45 থেকে যদি -5 যায় তাহলে 40। এবার ফি এবং কিউ এর মানের সমন্বয়ে একটি সূচি তৈরি করি। কিউ, তাহলে পি হচ্ছে 1 2 3, কিউ হচ্ছে 10 25 40। এরপর ভিত্তি করে যদি আমরা একটা চিত্র অঙ্কন করি, তাহলে চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম ও হচ্ছে মূলবিন্দু। দাম হচ্ছে 1 2 3, 3 2 1, আর যোগানের পরিমাণ হচ্ছে বা চাহিদার পরিমাণ হচ্ছে, যোগানের পরিমাণ হচ্ছে, আমরা 10 করে নিই, 10 20 30 40, 40 30 20 10, আমাদের 25 আছে, তাহলে 25 হচ্ছে এখানে। এবার খেয়াল করো, দাম 1 টাকা হলে যোগানের পরিমাণ 10 একক, দাম 1 টাকা হলে যোগানের পরিমাণ 10 একক, যা এ বিন্দুতে দেখানো হয়েছে। দাম বেড়ে যদি 2 টাকা, যোগানের পরিমাণ 25, দাম বেড়ে 2 টাকা, যোগানের পরিমাণ 25। বি, দাম বৃদ্ধি পেয়ে যখন 3 টাকা হয় যোগানের পরিমাণ তখন 40 একক, যা সি বিন্দু দেখানো হয়েছে। এখন এ বি সি বিন্দুগুলি যোগ করে যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে যোগান রেখা। এভাবেই একটি যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ক্লাসটা ভালোভাবে ফলো করে থাকো তাহলে অবশ্যই জিনিসটা খুব ভালোভাবে বুঝেছো। যারা প্রথম থেকে ক্লাসটা দেখতে পারো নাই তারা দ্বিতীয়বার ভিডিওটা আবার দেখবে, তাহলে তোমরা ক্লাসটা পরিষ্কার হয়ে যাবে, ক্লাসটা সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে। এবং এই ধরনের অঙ্ক বলি অথবা যোগান সমীকরণ যাই বলি, এই ধরনের এই সমীকরণগুলি বা অঙ্কগুলি তোমরা সলভ করতে সহজেই পারবে। এবার আমরা তোমাদেরকে কয়েকটি কথা বলবো, সেটা হচ্ছে প্রথমেই তোমরা স্বাস্থ্য সচেতন থাকবে। করোনার দ্বিতীয় ঢেউ অর্থাৎ কোভিড-19-এর দ্বিতীয় ঢেউ যেহেতু তোমাদেরকে স্পর্শ করতে না পারে, সেখান থেকে তোমরা বিরত থাকবে। আমরা যদি কোভিড-19-এর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে ব্যর্থ হই তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তৃতীয় ঢেউ আসতে পারে, যেটা আরও ভয়াবহ হতে পারে। তোমরা সেখান থেকে বিরত থাকবে, অযথা বাইরে ঘুরাঘুরি করবে না, প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরিধান করবে, আর মাদক সন্ত্রাস থেকে দূরে থাকবে, মাদকের ধারে কাছে যাবে না, নেশা জাতীয় পণ্য যারা গ্রহণ করে তাদের সংস্পর্শে যাবে না, তাদের সাথে মেলামেশা করবে না। দেশ ও জাতি তোমার থেকে অনেক কিছু আশা করে।
সরকার যখন যে নির্দেশনা দেয় সেগুলো তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে এবং প্রতিষ্ঠান থেকে যখন যে নির্দেশনা দেওয়া হয় সেগুলো তোমরা মেনে চলবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।